নমস্কার, মহানগর টপ নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি রূপা। এবং প্রত্যেক দিনের মতো আজও আমরা কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি, গুয়াহাটি, শিলচর, আগরতলা শহরের একেবারে বাছাই বাছাই করা গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখবো। এবং প্রথমে আমরা নজর রাখবো গুয়াহাটি মহানগরের দিকে। জালুকবাড়িতে ফের বড় সড়ো উচ্ছেদ অভিযান। রেলওয়ে বিভাগ এই উচ্ছেদ অভিযান চালায়। রেলওয়ের জমি দখল করে একেবারে ঝুপড়ি তৈরি করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠছে। বহুবার জালুকবাড়িতে রেলওয়ে বিভাগ উচ্ছেদ চালালেও একাংশ বিশেষ সম্প্রদায়ের মানুষ রাতারাতি আবার ঝুপড়িগুলো নির্মাণ করে বলে অভিযোগ। শুক্রবার ফের অসম পুলিশের উপস্থিতিতে জালুকবাড়িতে অভিযান চালায় রেলওয়ে বিভাগ। প্রায় 200-রও বেশি ঝুপড়িতে প্রশাসন বুলডোজার চালায় জালুকবাড়িতে। দেখাচ্ছি ছবি আপনাদের, জালুকবাড়ির ছবি গুয়াহাটি মহানগরের, যেখানে ফের বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়। রেলওয়ের উচ্ছেদ অভিযান জালুকবাড়িতে। রেলওয়ের জমি দখল করে রীতিমতো ঝুপড়ি তৈরি করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজ অভিযান চালানো হয়। এবং এর আগেও বহুবার জালুকবাড়িতে উচ্ছেদ চালায় রেল বিভাগ, কিন্তু প্রত্যেকবারই রাতারাতি গড়ে ওঠে এই ঝুপড়িগুলো। শুক্রবার ফের অসম পুলিশের উপস্থিতিতে জালুকবাড়িতে এই অভিযান চালানো হয়। আপনাদের জানিয়ে রাখি, প্রায় 200-রও বেশি ঝুপড়িতে প্রশাসন বুলডোজার চালায়। আপনাদের জানিয়ে রাখি, এই জালুকবাড়িতে প্রায় 200-রও বেশি ঝুপড়িতে প্রশাসন বুলডোজার চালায়। এর আগেও একাধিকবার এই একই জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয় এবং আবারও আজ আমরা সেই একই ছবি দেখতে পেয়েছি। রাতারাতি একেবারে উচ্ছেদ অভিযান চলে, কিন্তু রাতারাতি আবার তারা সেখানে বসবাস শুরু করে দেয় এবং সে জায়গায় দাঁড়িয়ে আজ প্রশাসনের উদ্যোগে, রেল কর্তৃপক্ষের উদ্যোগে আজ কিন্তু আবারও রেলওয়ে বিভাগ সেখানে উচ্ছেদ অভিযান চালায় এবং একাংশ বিশেষ সম্প্রদায়ের মানুষ, আবারও বলে রাখি, একাংশ বিশেষ সম্প্রদায়ের মানুষ রাতারাতি আবার ঝুপড়িগুলো নির্মাণ করে বলে অভিযোগ। শুক্রবার সেই ছবি আমরা আবারও দেখেছি এবং উচ্ছেদ অভিযানের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং প্রায় 200-রও বেশি ঝুপড়িতে প্রশাসন বুলডোজার চালায়। সেপ্টেম্বৰ মাহত নোটিছ দিয়া হৈছে আৰু তেওঁলোকে ৰিচিভো কৰিছে। ফেব্ৰুৱাৰী মাহত যোৱা ৰিচিভ কৰা আমাৰ ৰেকৰ্ড আছে। সেইমতে নোটিছ দিয়া হ'ল, ভালেখিনি সময় হৈছে। যিমানখিনি ৰেলক দৰকাৰ প্ৰয়োজন অনুসৰি তেওঁলোকে উচ্ছেদ কৰাও উচ্ছেদ কৰিব, কাৰণ ৰেলৰ মাটি মিনছ এইখিনি ৰাইজৰ মাটি। এতিয়া শৰাইঘাটৰ দ্বিতীয় দলং হ'লে মানে গোটেই অসমৰ ৰাইজে বা অসমৰ নৰ্থ ইষ্টৰ গোটেই মানুহখিনি উপকৃত হ'ব। এনেস্থলত যদি দৰকাৰ পৰে তেতিয়াহ'লে ডেফিনেটলি এভিকশ্যন হ'ব। কিমান মাটি আছে? টোটেল মাটি সংখ্যাটো মই একজেক্টলি ক'ব নোৱাৰিম। দেখিছে আপোনাৰ গোটেই যে ইয়াৰ পৰা ৰেল লাইনৰ পৰা এই পাণ্ডু অঞ্চলৰ বেছিভাগ মাটি ৰেলৰ মাটি, গতিকে যিমান আছে বেদখল উচিত হ'ব। আমরা এনে আরো বিস্তারিত জানবো। গুয়াহাটি মহানগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, জালুকবাড়িতে আমরা আবারও সে একই ছবি দেখতে পেলাম, উচ্ছেদ অভিযান, বারবার সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়, কিন্তু রাতারাতি আবারও তারা সেখানে বসবাস শুরু করে এবং আজ যেমনটা তথ্য উঠে আসছে, প্রায় 200-রও বেশি ঝুপড়িতে প্রশাসনের বুলডোজার চলে এবং যেমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে নোটিশ দেওয়া হয়েছিল, তারপর তারা সেই জায়গা খালি করেনি। কি জানাচ্ছ? দেখো রূপা, একবার না দুবার না, প্রায় অনেকবার কিন্তু সেই জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছিল রেল বিভাগের তরফ থেকে। উচ্ছেদ অভিযান চলেছিল, সঙ্গে কিন্তু গুয়াহাটি পুলিশও সহযোগ করেছিল। কিন্তু দেখো, বারবার এই উচ্ছেদ অভিযান চালানোর পরেও কিন্তু দেখা যায় যে রাতের ভিতরে কিন্তু সেই জায়গায় কিন্তু ছোট ছোট ঝুপড়ি ঘর কিন্তু নির্মাণ করে ফেলে আর তারপরে আবার সেই জায়গায় বসবাস করতে থাকে। অর্থাৎ দেখো, তুমি ঠিকই বলেছো, বিশেষ সম্প্রদায়ের কিন্তু কতগুলো লোক, তাদের কিন্তু কোনো ভ্যালিড ডকুমেন্টস গুয়াহাটির নেই। তারা বাইরের দিকে এসছে, কিছু বরপেটা থাকলে কিছু গোয়ালপাড়া চরের বিভিন্ন জন চরের থেকে এসছে। তারা সেখানে এসে কিন্তু রাতে রাতে কিন্তু ঝুপড়িঘর বানিয়ে নেয়। আমরা দেখো, কিছুদিন আগেও আমরা দেখিয়েছিলাম গুয়াহাটির যে পাহাড়গুলোতে কিভাবে সেখানে রাতে রাতে নির্মাণ করা হয় ছোট ছোট ঝুপড়ি। ঠিক তেমনই ভাবে কিন্তু জালুকবাড়িতে কিন্তু আজ বহু বছর ধরে জলাশয়ের উপরে রূপা তোমার দেখা গেছিল যে ছোট ছোট ঝুপড়িঘর নির্মাণ করে, রাতে রাতে নির্মাণ করে। আর তাদেরকে কিন্তু গেল সেপ্টেম্বর মাসে তাদেরকে এক রেল বিভাগের দিকে এক নোটিশ দেওয়া হয়েছিল যে তোমরা এইখান দিকে তোমরা সরে যাও, তোমরা এই জায়গাটা একটা রেল বিভাগের জায়গা, এখান দিকে তোমরা চলে যাও। সেই কথা তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও দেখা যাচ্ছিল তারা কিন্তু রেল বিভাগের যে নোটিশ, সেই নোটিশ কিন্তু তারা কোনো গুরুত্ব সহকারে নেয়নি বা গুরুত্ব দেয়নি। কিন্তু আজ রেল বিভাগ বাধ্য হয়েছে। আজ দেখো,
সেখানে জেসিবি বুলডোজার নিয়ে গেছে, গুয়াহাটি জালুকবাড়ি পুলিশের সাহায্য নিয়েছে। আর তারপরে দেখো রূপা, প্রায় 200-রও অধিক কিন্তু ছোট ছোট ঝুপড়িঘর কিন্তু সেখান থেকে উচ্ছেদ করে আর তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। কিন্তু এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আজ উচ্ছেদ হলো, কিন্তু আজ উচ্ছেদ হওয়ার পর যদি রেল বিভাগ সেখানে কোনো ব্যবস্থা না করে তাহলে কিন্তু দেখা যাবে রূপা হয়তো আর 2-3 দিনের ভেতরে কিন্তু সেখানে আবার তারা রাতের ভিতরেই কিন্তু ছোট একেবারে এই ছোট প্রশ্নই ঝুপড়িঘর তোমার নির্মাণ কাছে করবে। আমি আর দেখো রূপা, আসছিলাম সবচেয়ে তন্ময়, বড় কথা এর আগেও যে যেহেতু বহুবার এই জালুকবাড়ি এলাকায় উচ্ছেদ চলেছে, আবার রাতারাতি তারা ঘরবাড়ি বানিয়ে নেয়, বসবাস শুরু করে, সে জায়গায় দাঁড়িয়ে এবার প্রশাসন ঠিক কি কি পদক্ষেপ নেবে বলে ভেবেছে বা সেই ধরনের কোনো কড়া নির্দেশিকা জারি করেছে কি, যাতে আর ভবিষ্যতে কখনো এই সরকারি জমিতে বা রেলের জমিতে তারা ঘরবাড়ি তৈরি করতে না পারে, বসবাস করতে না পারে? আর দেখো আমি রূপা তোমাকে বলছি, সেটা একটা জলাশয়, সেই জলাশয়টাকে কিন্তু তারা সেখানে দখল করেছিল। আর সবচেয়ে বড় কথা তোমাকে আমি বলি যে রেল বিভাগ কিন্তু ব্যবস্থা নিবে, এবার কিন্তু ফেন্সিং এর ব্যবস্থা করবে রেল বিভাগ। তার সবচেয়ে বড় কথা আরেকটা আছে, দেখো সেই ছোট ছোট ঝুপড়ি ঘরগুলোর দিকে কিন্তু দেখো ড্রাগসের যে একটা বলা হয় যে সেখান থেকে ড্রাগস বিক্রি হয়, সেটা একটা অভিযোগ রয়েছে, বা অন্য অন্য অসামাজিক কার্যও কিন্তু সেখানে হচ্ছে, এই অভিযোগ রয়েছে। আর তারপরে এইভাবে গুরুত্ব দিয়েছে রেল বিভাগ। আর আজ কিন্তু দেখা যাচ্ছে যে সম্পূর্ণ উচ্ছেদ অভিযান, সেখানে সম্পূর্ণ যেগুলো ছিল ছোট ছোট ঝুপড়িঘর সেগুলোকে সরিয়ে দেওয়া আছে। আর আমরা যে তথ্য আমাদের হাতে আছে, দেখো রেল বিভাগের আধিকারিকদের সাথে আমি কথা বলেছিলাম, সেখানে কিন্তু ফেন্সিং দেবার ব্যবস্থা করবে যাতে তারা সেখানে বসবাস করতে না পারে। আর যে ক্রিমিনাল হাব বলা হয় জালুকবাড়ি, সেই জায়গাটা সবাই জানে সে একটা ক্রিমিনাল হাব ছিল, কিন্তু আজ থেকে কিন্তু সেখানে কিন্তু তেমন কোনো অপরাধীদের ঘাঁটি হবে না, বা তেমন কোনো সন্দেহজনক নাগরিকের সেখানে বসবাস হবে না। হয়তো দেখো রূপা, আজ রাতের ভিতরে রেল বিভাগ সেই জায়গাটা পরিষ্কার করে সেখানে ফেন্সিং দিবে, কিন্তু সবচেয়ে বড় কথা সেখানে কিন্তু নজর রাখতে হবে রেল বিভাগের, সেখানে নজর রাখতে হবে জালুকবাড়ি পুলিশের। কারণ যতই ফেন্সিং দেখ না কেন, এরকম অনেক দেখা গেছে ফেন্সিং কেটেও বা ফেন্সিং এর তার ছিঁড়েও কিন্তু আবার তারা সেখানে বসবাস করা শুরু করে। অর্থাৎ এই ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। আর আমরাও নজর রাখবো, আমরাও পরবর্তী সময় দর্শকদেরকে সম্পূর্ণ তথ্য দিব, পরবর্তী সময় আমরা দেখাবো যে সেখানে রেল বিভাগ কি প্রজেক্ট করেছে বা কি রেল কর্তৃপক্ষ ঠিক কি কি পদক্ষেপ নেয় সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তন্ময়। পশ্চিমবঙ্গে পালা বদল হতেই উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরার একেবারে হিড়িক পড়ে গেছে। গত কয়েকদিন ধরে সে একই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং নিউজ লাইভ বাংলা প্রতিনিয়ত আপনাদের সেই ছবিগুলো তুলে ধরছে। পশ্চিমবঙ্গ আর তাদের জন্য নিরাপদ নয়। সরকার বদল হতেই এই কড়া বার্তা পৌঁছে গিয়েছে বাংলাদেশিদের কাছে এবং সেই আবহেই ডিটেনশন এড়াতে বাংলা ছাড়ার হিড়িক হাকিমপুর সীমান্ত জুড়ে। আপনাদের জানিয়ে রাখি, সীমান্তে অনুপ্রবেশ রোধে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। সীমান্তের সমস্ত অবৈধ ঘরবাড়ি ভাঙার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরার ভিড়। ছবি আপনাদের দেখাচ্ছি, হাকিমপুর সীমান্তের ছবি। এই ধরনের একাধিক ছবি, অর্থাৎ রাজ্যের জেলায় জেলায়, বাংলার জেলায় জেলার সীমান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ছবি। তবে হাকিমপুর সীমান্তে বিশেষ করে যে ছবিটা উঠে আসছে যথেষ্ট উদ্বেগজনক, সেখানে একেবারে ভিড় জমে গেছে। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তের এই ছবি। সীমান্তে অনুপ্রবেশ রোধে কড়া পদক্ষেপ সরকারের। এই নিয়ে আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জির একেবারে হাকিমপুর সীমান্ত থেকে এক প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরছে, দেখুন। রাজ্য সরকারের 3D মডেল অর্থাৎ ডিটেক্ট, ডিপোর্ট অ্যান্ড ডিলিট, এই 3D মডেল চালু হওয়াতেই কিন্তু হাকিম চেকপোস্ট জুড়ে বাংলাদেশিদের ভিড় একেবারে চোখে পড়ার মতো। যারা অবৈধভাবে ভারতে এসেছিলেন, আবারও পরবর্তীকালে তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন, সেই চিত্রটা কিন্তু এখানে দেখাতে চাইব। একেবারে প্রচুর মানুষ তারা কিন্তু এই হাকিমপুর চেকপোস্ট যে লাগোয়া যেই একটি পরিত্যক্ত বাড়ি, সেই বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন, কিন্তু কবে তারা বাংলাদেশে ফিরে যেতে পারবেন সে নিয়ে কিন্তু তাদের মধ্যেও একটা সংশয় রয়েছে। ইতিমধ্যে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, আমি ডাক্তার দেখাতে এলাম ইন্ডিয়াতে, এখানে এসে বাড়ি যাচ্ছি। আমি এই মুসলমানদেরকে থাকতাম বেশি মাস আইলাম। আধার কার্ড বা কিছু ছিল? আমি আধার কার্ড নিয়ে এলাম। বাড়িতে নিয়ে এলাম, বাংলাতে নিয়ে এলাম আধার কার্ড।
বাংলাদেশেতে করিয়া নিয়ে আইছে আধার কার্ড না, ভারতে কোনো কিছু করে না। আমি ডাক্তার দিকে বাড়ি চলে যাচ্ছে বাংলাদেশ। বেসবই নামটা আমি কালকে নিকাই নিয়েছে, বাড়ি বাংলায় পাঠা দিচ্ছে। সাতক্ষীরা জেলা বিন্দিভাতায় বাড়ি। অর্থাৎ সাতক্ষীরা জেলা থেকে ভারতে এসেছিলেন এবং আরো যারা এখানে রয়েছেন একটু কথা বলে নেবো। একজন বয়স্ক মানুষ রয়েছেন, কোথা থেকে আসছেন আপনি? আমি বাংলাদেশেতে এসেছি। ভারতবর্ষে কতদিন হলো এসেছেন? ভারতবর্ষে ওখানে খাওয়া দাওয়া হতো না, ঝড়ের সময় এসেছিলাম, এসে ভাটা এসে উঠেছিলাম, ভাটা কোম্পানি জায়গা দিয়েছিল, ওখানে আসি। এবারে বৃহস্পতিবারের হাওড়া থানার থেকে অফিসার গিয়েছিল, গিয়ে বললো তোমরা এখানে থাকতে পারবে না, তোমাদের এখানে রাখা যাবে না, তোমরা চলে যাও বিএসএফের কাছে, কেন্দ্র সরকারের অর্ডার। তারপরে বর্ডারে এই যে ভারতবর্ষে এসেছিলেন, দালাল ধরে এসেছিলেন? না, আমরা ভারতে আসিনি, সেহেতু আমরা অনেক আগে আইছি, তা 14-15 বছর হবে। ভাটায় না না না, ভাটায় থাকে, আমাদের ভাটা জায়গা দিয়েছে, না খেয়ে তারা ভাটা কোম্পানি দিয়েছিল, ভাটায় থাকতাম আমরা। মানুষ রয়েছেন যারা বাংলাদেশ ফিরে যাবেন। কাকিমা, আপনি কোথা থেকে আসছেন? দমদম। দমদম থেকে আসছেন। হ্যাঁ, বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? ওই যে কাছে তো কোনো নাই। খুলনায় বাড়ি। আচ্ছা, এখানে কতদিন ধরে আছেন আপনারা? 5 বছর। 5 বছর আছেন। কোনো আধার কার্ড কিছু ছিল আপনাদের? না, আমাকে কিছু নেই। কেউ দেয়নি আপনাদেরকে। এখন আপনারা ফিরে যাচ্ছেন কেন? কারণটা কি? কারণ ডাকে ওই বাংলাদেশে একটা কাগজের জন্য। মানে এখানে থাকতে দিচ্ছেন আপনাদের? না, অর্থাৎ 3D মডেল যেমনটা বলছিলাম, সেই 3D মডেল ডিরেক্ট ডিপোর্ট এবং ডিলিট তার মাধ্যমে যে প্রক্রিয়াকরণ শুরু হয়েছে, তাতেই কিন্তু যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে এখানে থাকছিলেন রাজ্যের বিভিন্ন জায়গায়, তাদের কিন্তু আর থাকতে দেওয়া হবে না। এই বার্তা পাওয়ার পরেই কিন্তু তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে হাকিমপুর সীমান্তে একের পর এক ভিড় কিন্তু সেটা চোখে পড়ছে। বাংলাদেশের যশোর থেকে দালাল মারফত 3000 টাকা দিয়ে এই মহিলা তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন, পশ্চিমবাংলায় প্রবেশ করেছিলেন। এবারে সরকারের চাপে তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কথা বলে নেব সরাসরি সেই মহিলার সঙ্গে। আপনি বাংলাদেশে কোথা থেকে আসছেন? দশতে কিভাবে এসেছিলেন? ডালা ধরে দালালকে কত টাকা দিয়েছিলেন? 3000। আর আধার কার্ড বানাতে? ওইসব আপনি ওইসব বানানি বানাননি। আচ্ছা, তো এখানে কোথায় কি করতেন আপনারা? ঘরে কাজ করতাম। ঘরের কাজ করতেন, লোকের কাজ করতেন। তো এখন কতদিন ধরে আছেন এখানে? হয়ে গেল 3 বছর 4 বছর হয়ে গেল। তো এখন হঠাৎ করে ফিরে যাচ্ছেন? এখন পুলিশের র্যাপটা হচ্ছে বলে চলে যাচ্ছি। বাংলাদেশে গিয়ে কি করবেন? কি করবো? ওই বাবা খাই দেবে, ওই ভাই আছে খাই দেবে। অর্থাৎ দালাল মারফত কিন্তু তারা এসেছিলেন পশ্চিমবাংলায় এবং এখানেই বসবাস করতেন 4 থেকে 5 বছর ধরে। কিন্তু সরকারের তরফ থেকে সরকার করা হওয়ার পরেই সেই যে ফর্মুলা, অর্থাৎ অনুপ্রবেশ করে ভারতে ঢোকা, পশ্চিমবঙ্গে ঢোকা, এখানেই তাদের বসবাস গড়ে তোলা, সেই জিনিসটা যে আর হবে না, এই সরকার যে অন্য সরকার, সেটা কিন্তু তাদের কাছে বার্তাটা স্পষ্ট। সমস্ত অনুপ্রবেশকারীরা এই হাকিমপুর চেকপোস্টে এখানে তারা আশ্রয় ছিলেন, তাদেরকে কিন্তু এবারে ঠিক নিয়ে চলে যাওয়া হচ্ছে ডিপোর্ট করার জন্য। এই যে হাকিমপুর চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টে দিয়ে কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যারা বিএসএফ এর জওয়ান রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে লাইন বানাচ্ছেন, সেই লাইনের মধ্যে দিয়েই কিন্তু তারা এই মুহূর্তে হাকিমপুর চেকপোস্টের পার করে তারা বাংলাদেশের দিকে চলে যাবেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন। আপনাদের কি পাঠিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিএসএফ এর তরফ থেকে কি বলা হলো? যে বাংলাদেশের লোক আমরা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আমাদের। এখানে কতদিন ছিল? এখানে ছিলাম 2-3 বছর। এখন কি আপনারা চলে আসেন লাইন করতে বলুন? আমরা চলে যাচ্ছি, বিসেফের হাতে ধরা দিয়ে চলে যাচ্ছি। অর্থাৎ দেখতেই পাচ্ছ একেবারে সেই ছবি, একেবারে লাইন দিয়ে কিন্তু তারা এই যে হাকিমপুর চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্ট কিন্তু তারা পেরিয়ে যাচ্ছেন এবং বহু প্রতীক্ষার পর তারা কিন্তু একেবারে সারিবদ্ধভাবে তাদের যে তল্পিতল্পা রয়েছে, সেই তল্পিতল্পা গুটিয়ে তারা কিন্তু এই যে হাকিমপুর চেকপোস্ট রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে ক্রস করছি, সেই হাকিমপুর চেকপোস্ট কিন্তু তারা এবারে পার করে যাচ্ছেন। এই যে বাস রয়েছে, সেই সেনাবাহিনীর যে ট্রাক রয়েছে, সেই ট্রাকে নিয়ে কিন্তু ট্রাকে করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক উল্টো দিকে যে বিএসএফ এর ট্রাক, সেখানে কিন্তু তাদেরকে রাখা হয়েছে, তাদেরকে সেই ট্রাকে করেই নিয়ে চলে যাওয়া হবে বাংলাদেশের উদ্দেশ্যে। অর্থাৎ 3D ফর্মুলার যে প্রাথমিক ধাপ, সেই প্রাথমিক ধাপ পেরিয়ে ডিপোর্ট, সেই ডিপোর্ট কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে।
সেই ডিপোর্টের ছবি, সেই ডিপোর্টের চিত্র আমরা সরাসরি দেখালাম নিউজ লাইভ বাংলার পর্দায়। ক্যামেরায় শানু ঘোষের সঙ্গে শঙ্খদী মুখোপাধ্যায়, নিউজ লাইভ বাংলা, হাকিমপুর। এবারে নজর রাখবো শিলিগুড়ির দিকে। বাংলার শিক্ষা ব্যবস্থা হোক অসম মডেলের, এমনটাই দাবি তুলে শিলিগুড়ির মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্মারকলিপি পাঠালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের দাবি যে মাদ্রাসা বন্ধ করে হোক স্কুল কলেজ। শিক্ষার প্রসারে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এতদিন বাংলায় তৃণমূল সরকার থাকায় এই অবৈধ যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বাংলা সরকার। তাই এবার সরকার পরিবর্তন হতেই অবৈধ যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়ে পথে নামলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শুক্রবার দুপুরে এই দাবি তুলে শিলিগুড়ির মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে স্মারকলিপি পাঠালো সংগঠন। সংগঠনের দাবি যে রাজ্যে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে গজিয়ে উঠেছে অবৈধ মাদ্রাসা, অথচ বিগত সরকার সমস্ত জেনেও চুপ করে বসেছিল। সংগঠনের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন যে অবৈধ মাদ্রাসাগুলি ভেঙে সেখানে বিদ্যালয় তৈরি হোক। এ নিয়ে আমাদের শিলিগুড়ির প্রতিনিধি জয়দীপ বাগের এক প্রতিবেদন দেখুন। বাংলায় সরকার বদলেছে, তাই এবার আসামের ধাঁচে পশ্চিমবঙ্গেরও শিক্ষা ব্যবস্থা আনা হোক। সেই দাবিতে শিলিগুড়ির মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্মারকলিপি দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। এবং ঠিক কি দাবি নিয়ে আমি সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডলের কাছে। ঠিক কি দাবি তুলছেন আপনারা আজ মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে? দেখুন, আমাদের স্পষ্ট দাবি এটাই রয়েছে যে আমাদের পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন হয়েছে এবং সরকারের এখন নতুন নতুন নীতি আমাদের এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করছেন। কিছুদিন আগে আমরা দেখলাম যে ধার্মিকভাবে যে ভাতাগুলো দেওয়া হতো, ইমাম ভাতা বন্ধ হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি এই সিদ্ধান্তকে। তাই আমরা চাই যে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় শিক্ষানীতিতে আসামে যে বদল এনেছে, যে সেখানে সরকারি তহবিল থেকে বরাদ্দ যে মাদ্রাসাগুলো চলতো সেগুলোকে বন্ধ করে সেগুলোকে বিদ্যালয়ে রূপান্তর এবং অবৈধ মাদ্রাসাগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করার যে নীতি আসাম গভর্নমেন্ট নিয়েছে, আমরা চাই যে এই নীতির পরিবর্তন সেমভাবে আমাদের এই পশ্চিমবঙ্গের সরকারও গ্রহণ করুক, মাননীয় শুভেন্দুবাবুর সরকারও গ্রহণ করুক। এবং আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের এই উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। যে আপনারা জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের তথ্য অনুযায়ী সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বীকৃতপ্রাপ্ত 614খানা মাদ্রাসা, তারও বেশি হতে পারে। এবং সেই তথ্য অনুযায়ী প্রায় 6000 মাদ্রাসা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এটা একটা আশ্চর্যের বিষয়, যেখানে মাদ্রাসা উন্নয়নের জন্য 6000, 3000, 6000, 10,000 কোটি টাকা খরচা করেছিল লাস্ট সরকার, শেষ সরকার, সেখানে উন্নয়নের জন্য উত্তরবঙ্গ উন্নয়নের জন্য তার ধারে কাছেও খরচা করেনি। আর আমরা দেখছি যে কলকাতায় কিছু কিছু মাদ্রাসা থেকে এমন কিছু লোক গ্রেপ্তার হচ্ছে, এনআইএ এমন কিছু লোককে গ্রেপ্তার করেছে যাদের সাথে আইএসআইএস এদের সাথে কানেকশন দেখতে পেরেছি। তাই আমরা মনে করি পশ্চিমবঙ্গে স্কুলের প্রয়োজন, প্রপার এডুকেশনের প্রয়োজন। আমাদের এখানে বাবর আকবরের শিক্ষাতে কোনো লাভ নেই। আমরা ভারতবর্ষ বিক্রমশিলা নালন্দা বিশ্ববিদ্যালয় দেখেছে, তাই ভারতবর্ষে মাদ্রাসার প্রয়োজন নেই, স্পষ্ট এটাই কথা চলছে। তাই আসাম সরকার যে নীতি গ্রহণ করেছে শিক্ষানীতি, আমরা চাই মাননীয় শুভেন্দুদা দুজনেই ভাই যে আসাম সরকারের নীতি পশ্চিমবঙ্গের সরকারও গ্রহণ করবে এবং অবৈধ মাদ্রাসাগুলোর উপর কঠোর পদক্ষেপ পশ্চিমবঙ্গের সরকার গ্রহণ করবে। মাদ্রাসা বন্ধ এবং মাদ্রাসাকে রূপান্তর করতে হবে বিদ্যালয়ে, সেই দাবি নিয়ে আজকে আমরা এসডিওর কাছে এসেছিলাম এবং মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি। কি বললেন? এসডিও সাহেব আমাদের চিঠিকে গ্রহণ করেছেন, উনি বলেছেন মুখ্যমন্ত্রী সাহেবকে ফরওয়ার্ড করবে। আমরা আসাম সরকার অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, তাই আসাম মডেলের ধাঁচে যাতে বাংলাতেও এই ধরনের যে সমস্ত অবৈধ মাদ্রাসাগুলি রয়েছে সেগুলির উপরে ব্যবস্থা নিক বর্তমান সরকার এবং এই মাদ্রাসার পরিবর্তে সেখানে বিদ্যালয় তৈরি হোক, স্কুল কলেজ তৈরি হোক, সেই দাবিটাই তুলছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। ক্যামেরায় প্রবীর দাসের সাথে জয়দীপ বাগ, নিউজ লাইভ বাংলা, শিলিগুড়ি। নিউজ লাইভ বাংলার প্রতিনিধির সঙ্গে শিলচরের বিজেপি বিধায়ক ডক্টর রাজদীপ রায়ের একান্ত সাক্ষাৎকার। তিনি ত্রিপুরা প্রদেশের বিজেপি প্রভারী তিপ্রা মথার সঙ্গে জোট, অনুপ্রবেশ এবং ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ভবিষ্যৎ সহ নানা বিষয়ে কথা বললেন। নিউজ লাইভ বাংলার প্রতিনিধির সঙ্গে ডক্টর রাজদীপ রায়ের একান্ত সাক্ষাৎকার দেখুন।
ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সভাপতির পরিবর্তন হয়েছে। যুবা মুখকে তুলে আনা হয়েছে যিনি মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। এই গোটা প্রক্রিয়া এবং দলকে কিভাবে ঘুরে দাঁড় করানো হবে, বিশেষ করে এডিসি নির্বাচনে খারাপ ফলাফলের পর এখন বিজেপি নতুনভাবে কিভাবে উঠে দাঁড়াবে, এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির ত্রিপুরা প্রদেশের প্রভারী ডক্টর রাজদীপ রায়। আপনাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যে আপনি বিধানসভা নির্বাচনে আসামে জয়ী হয়েছেন। ত্রিপুরাতে যুবা সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে যুবকদের উপর দায়িত্ব, কারণ যেহেতু ন্যাশনাল প্রেসিডেন্টও আপনাদের বলা যেতে পারে এক প্রকার যুবামুখ, কি বলবেন? দেখেন, ত্রিপুরা মাতা সুন্দরীর আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব গতকালকে 4টি প্রদেশের সভাপতির যেগুলো নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলোকে পাবলিকলি এনেছেন, এবং তার মধ্যে ত্রিপুরা প্রদেশের শ্রী অভিষেক দেবরায়, যিনি মাতাবাড়ির এমএলএ এবং ওইখানে কিছুদিন আগে অবধি জেলার সভাপতি ছিলেন, এবং খুব ভালোভাবে একদম বুথ স্তর থেকে মণ্ডল স্তর থেকে জেলা স্তরে অবধি উনি কাজ করেছেন। ওনাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন। বয়সে একটু কম, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা অনেক দিনের আছে। পুরো এলাকাকে উনি আমরা যেরকমভাবে দেখেছি উনি সংগঠিত করেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে, এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তা ওনার উপর একটা বিশ্বাস রেখেছেন। আর আপনি কথাটা ঠিকই বলেছেন, আমাদের রাষ্ট্রীয় সভাপতি কম বয়সের, আমার পার্শ্ববর্তী রাজ্যের আসাম প্রদেশ, যেখান থেকে আমি আসি, সেইখানেও বলতে গেলে যুব সভাপতি আছেন, যিনি সাংসদ দিলীপ শইকিয়া মহাশয়। তো ভারতীয় জনতা পার্টির যুব সমাজের উপর একটা আস্থা রেখেছে, এবং যুব সমাজই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নতুন আইডিয়া দিচ্ছে, নতুন ঊর্জা আমাদেরকে দিচ্ছে। তো আমরা ঠিক সেইভাবে আশা করছি মাতা ত্রিপুরা সুন্দরীর প্রদেশে আমরা আগামী দিনের নির্বাচন অভিষেক দেবরায়কে সামনে রেখে আমরা নির্বাচনের রাস্তায় এগিয়ে যাব। আমি একেবারে মূল প্রশ্নগুলো করছি। প্রথম বিষয় হচ্ছে তিপ্রামথার সঙ্গে একটা টালমাটাল পরিস্থিতি। বিধানসভাতে জোট রয়েছে, কিন্তু এডিসিতে দেখেছি একেবারে মুখোমুখি লড়াই, তিপ্রামথা ভার্সেস বিজেপি। সামনে ভিলেজ কমিটি নির্বাচন, এই দোলাচলটাকে কিভাবে সামলাবেন? দেখেন, ত্রিপুরা মথা পার্টির সঙ্গে গতবার বিধানসভা নির্বাচনের পরে আমাদের অ্যালায়েন্স হয়েছিল, নির্বাচনের আগে কোনো আমাদের অ্যালায়েন্স ছিল না। আর টিটিআইডি ইলেকশন এইবারে আমাদের রেজাল্ট আশানুরূপ হয়নি। 5টা সিট আমরা পেয়েছি, এবং 4টা সিট আমরা পেয়েছি, এবং আরেকটা হয়েছে যেটা গতবারও আমরা কিন্তু আলাদা আলাদা লড়াই করেছিলাম। তো যাই হোক, হ্যাঁ, কথাটা আপনার ঠিক, যেভাবে দল আশা করেছিল ঠিক সেইভাবে হয়নি। আগামী দিনের জন্য আমাদের চিন্তাধারা আছে এই দলকে সংগঠিত করার জন্য, রিঅর্গানাইজ করার জন্য। তবে আপনাকে এটাও বলা দরকার যে আসামে যেভাবে অভূতপূর্ব ফল হয়েছে আমাদের কিছুদিন আগে মে জুন মাসে, তার ঠিক 7 মাস আগে আমরা বোডোল্যান্ডের ইলেকশন, টেরিটোরিয়াল কাউন্সিলের ইলেকশনে 40টা সিটের মধ্যে শুধু 5টা সিট বিজেপি পেয়েছিল, কিন্তু তারপরেও সেই বিটিসি ইলেকশনের ঠিক পরেই 102টা সিট পেয়ে সরকার গঠন করতে ভারতীয় জনতা পার্টি সক্ষম হয়েছে আসাম প্রদেশে। কাজে আমার সেরকম একটা ধারণা, ইস্যুসগুলো ডিফারেন্ট থাকে। টিটিএডিসির ইলেকশনে, টেরিটোরিয়াল কাউন্সিলের ইলেকশনে লোকাল ট্রাইবাল ইস্যুসগুলো থাকে। হ্যাঁ, বিজেপি কিছু কিছু জায়গায় পেনিট্রেট করেছে, আমাদের দল সংগঠন আছে, সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কিছু কিছু জায়গায় নতুন ছেলেমেয়েদেরকে আমাদের দায়িত্ব দিতে হবে, এবং আমরা আশা করি সেটা করতে আমরা সম্ভব হব। আগামী কিছুদিন আছে, 1 বছর মতন সময়কালের মধ্যে আমাদের আগামী দিনে নির্বাচন আরম্ভ হবে 28 মার্চ এপ্রিল মাসে, এবং আমি নিশ্চিন্তভাবে বলতে পারছি ত্রিপুরাতে যেভাবে বিটিসি ইলেকশন হারার পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখল করেছে আসামে, ঠিক সেইভাবে টিটিএডিসি ইলেকশনে ভালো রেজাল্ট না করার পরেও আমরা আশা করব যে আগামী 28 নির্বাচন ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসবে। এর অর্থ কি পরবর্তী নির্বাচনগুলোতে একাই লড়াই করবে বিজেপি? দেখেন, এটা নিয়ে চিন্তা চর্চা চলছে, এখনো সময় হয়নি। ইলেকশনের ডিক্লারেশনটা একটু আইনি বেড়াজালে পড়ে আছে, সুপ্রিম কোর্টে কয়েকটা ডেট আছে, সেই ডেটগুলো যখন ওরা বলে দেবে, ডিরেকশন দিয়ে দেবে, কারণ আমাদের প্রায় 5000 মতন ক্যান্ডিডেট ঠিক করতে হবে ভিলেজ কাউন্সিলের। তো এগুলো একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া,
এবং টিটিএডিসি ইলেকশন আগে যেরকম তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, ভিলেজ ইলেকশনের আগেও আমাদের ত্রিপুরা মথার সঙ্গে কথা হবে এবং নিশ্চিন্তভাবে আমরা একটা ত্রিপুরা রাজ্যবাসীদের জন্য যেটা ভালো করা দরকার ঠিক সেইভাবে আমরা এগোবো। এবার অন্য সাবজেক্টে আসছি। অনুপ্রবেশ এই অঞ্চলে একটা বড় ইস্যু। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দেখলাম, আসাম নির্বাচনে দেখলাম, এবং সম্প্রতি যেমনটা শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেন। দলীয়ভাবে বিষয়টা কীভাবে দেখছেন এবং কবে নাগাদ আসবেন এই ব্যাপারে বিস্তারিত? দেখেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি বিগত কিছুদিন আগের থেকে একটা ভিলেজ প্রোগ্রাম উনি হাতে নিয়েছেন এবং সেই ভিলেজ প্রোগ্রামের ইনগরেশন সেটা আসাম রাজ্যের কাছাড় জেলাতে থেকে এটা আরম্ভ হয়েছে এবং পুরো বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যে 4টি রাজ্যের বর্ডার আছে, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, ত্রিপুরা এবং আসাম, এই 4টি রাজ্যে মানে গৃহমন্ত্রীর যাতায়াত হবে। বর্ডার এরিয়া উনি ভিজিট করবেন এবং বর্ডার এরিয়া ভিজিট করার সঙ্গে সঙ্গে বর্ডারকে ম্যানেজমেন্ট করার, এফেক্টিভ ম্যানেজমেন্ট করার জন্য ভারত সরকার নতুন পলিসি নিয়েছে। সেই পলিসিকে একদম গ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য সচক্ষ গৃহমন্ত্রী দেখে যাবেন এরকম একটা, এবং সেই কার্য নিয়ে আগামী কিছুদিনের মধ্যে গৃহমন্ত্রী একবার ত্রিপুরা রাজ্যে আসার কথা এবং নিশ্চিন্তভাবে আমরা বলতে পারছি এটা খুব বেশি দেরি হবে না, 10 থেকে 15 দিনের মধ্যে এটা হবে। এবং ত্রিপুরা যে বর্ডার এরিয়া আছে বাংলাদেশের সঙ্গে বর্ডার, এটাও ন্যাশনাল এজেন্ডাতে আছে এই বর্ডারগুলোকে সেফ সিকিউর করার জন্য, অনুপ্রবেশকে বন্ধ করার জন্য, বিশেষ করে ইলিগ্যাল যেগুলো ইনফিল্ট্রেশন হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য আমাদের পুরো মানে 360 ডিগ্রি ওয়াচফুল আইস ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টির থাকবে। আসামের সদ্য সম্পন্ন বিধানসভা অধিবেশনে আপনারা ইউসিসি পাশ করেছেন, ত্রিপুরাতে এই নিয়ে কোনো ভাবনা রয়েছে দলের? দেখেন, ত্রিপুরাতে ইউসিসি নিয়ে ঠিক ডাইরেক্ট সেরকম এখন প্রবলেম হচ্ছে না। আসামে একটা ডেমোগ্রাফিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরো ভারতবর্ষে যে 30টি রাজ্য আছে তার মধ্যে আসাম এরকম একটা রাজ্য যেখানে মাইনরিটি পপুলেশন প্রায় 34%। আর আপনি জানবেন যে উত্তরাখণ্ডে ইউসিসি পাস হয়েছে 2024-এ, সেখানে 14% মাইনরিটি পপুলেশন। গুজরাটে এই বছর প্রথম দিকে পাস হয়েছে, সেখানে 9.67% হচ্ছে মাইনরিটি পপুলেশন। তো আসামে মাইনরিটি পপুলেশন খুব বেশি, ত্রিপুরা তো 9% মাইনরিটি পপুলেশন আছে। যদিও আমি মনে করি কিন্তু ভারতবর্ষে যখন আস্তে আস্তে ইউসিসির দিকে এগোচ্ছে, ত্রিপুরা রাজ্যেও ইউসিসি আগামী দিনে দ্য ফিউচার অফ ত্রিপুরা ইজ অলসো ইউসিসি। ইমপ্লিমেন্টেশন যখন হবে তখন পুরো রাজ্যে হবে। এখন কোন রাজ্যে আগে হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা, কিন্তু যখন পুরো দেশে ইউসিসি হয়ে যাবে ত্রিপুরাতেও ইউসিসি হবে নিশ্চিন্ত। একদম শেষ প্রশ্ন, যুবা সভাপতি কি পরামর্শ দিলেন? না, পরামর্শ দেওয়ার কিছু নেই। আমি আপনাকে আগেও বলেছি যে হয়তো বয়স কম হতে পারে কিন্তু রাজনৈতিকভাবে উনি অনেক প্রায় 15-20 বছর থেকে রাজনীতির প্রাঙ্গণে আছেন, রাজনীতি ভালো করে বোঝেন। মাতাবাড়ি, উনি যে মাতাবাড়ি সমষ্টির থেকে, গোমতী জেলার থেকে উনি উপর থেকে দেখেছেন। আমি আশা রাখবো যে উনি পুরো ত্রিপুরা রাজ্যের যে 10টি ডিস্ট্রিক্ট আছে, 7টি মণ্ডল আছে, সব দিকে উনি ঘুরে বেড়াবেন, আগে একটা আইডিয়া হয়ে যাবে। হি ইজ এ ফাস্ট লার্নার এবং আমার মনে হয় যে গাইডেন্স আজকে ভারতীয় জনতা পার্টি সিনিয়র কার্যকর্তাদের মাধ্যমে, সিনিয়র লিডারদের মাধ্যমে, যেরকম বিপ্লব বাবু আছেন, প্রতিমাদি আছেন, রাজীব বাবু আছেন, এছাড়াও আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আছেন, তাদের যে গাইডেন্সটা উনি পাবেন সেটাকে উনি কাজে লাগিয়ে এগিয়ে যেতে সমদৃষ্টি রেখে, সব জেলাতে সমদৃষ্টি রেখে উন্নয়নের দিক থেকেও এবং সাংগঠনিক দিক থেকেও দুটা দিকে উন্নয়ন